ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ওয়ার্ক ডান বাই দি গ্যাস, অর্থাৎ গ্যাস কর্তৃক কৃতকার্য। ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি এই সূত্রটির প্রতিষ্ঠা এবং বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া অর্থাৎ থার্মোডাইনামিক প্রসেস। তাহলে প্রথমে আসি গ্যাস কর্তৃক কৃতকার্যের হিসাব। ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি এই সূত্রের প্রতিষ্ঠায় ধরো একটি গ্যাস পাত্র, তাতে পি চাপে কিছু পরিমাণ গ্যাস আছে। ওই পাত্রটিতে পিস্টন লাগানো আছে, একটি পিস্টন যার ক্ষেত্রফল আলফা। পিস্টনটি বায়ু নিরুদ্ধভাবে লাগানো আছে, অর্থাৎ পিস্টনটি উপর নিচে ওঠানামা করলে কোনো প্রকার গ্যাস বাইরে বেরিয়ে যাবে বা বাইরে থেকে কোনো বায়ু বা গ্যাস ঢুকে যাবে, সেরকম অবস্থার সৃষ্টি হবে না, বায়ু নিরুদ্ধভাবে লাগানো আছে। আরও একটি কথা ধরে নেব, সেটি হলো এই পিস্টনটি ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে। এখন যদি এই সিস্টেমটাতে তাপ দেওয়া হয়, তাহলে গ্যাসটি প্রসার লাভ করবে। একই চাপ স্থির রেখে গ্যাসটি প্রসার লাভ করবে, অর্থাৎ তখন আয়তনটা প্রথমে ছিল এতটা পর্যন্ত গ্যাস ছিল, এখন এতটা পর্যন্ত হবে, অর্থাৎ আয়তনের বৃদ্ধি হবে ডিভি। এক্ষেত্রে গ্যাসটি প্রসার লাভ করার জন্য কতটি কার্য করলো সেটি বের করতে হবে। এখন এই ছবিটিকে সহজ করে পরীক্ষায় কিভাবে আঁকবো সেটা খেয়াল করে নিই। ওই বড় ছবিটি তো আঁকা যাবে না, তাই এটিকে ধরবো গ্যাসের পাত্র, এটি পিস্টন, ওরকম বায়ু নিরুদ্ধভাবে লাগানো আছে, ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে, যার প্রস্থচ্ছেদটা হচ্ছে আলফা। পি চাপে কিছু পরিমাণ গ্যাস আছে ধরে নেব। তাহলে লেখাটা এরকম হবে, পিস্টনের প্রস্থচ্ছেদ আলফা এবং এখানে গ্যাস পি চাপ প্রয়োগ করছে, তাহলে বলতে পারি গ্যাস পিস্টনের উপরে বল প্রয়োগ করছে। ওই বলের মান আসবে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এই সূত্রটি থেকে। তাহলে গ্যাস কর্তৃক পিস্টনের উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু পি ইন্টু আলফা, পি আলফা, যেহেতু চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এখন পিস্টনটিকে যদি তার নিজের অবস্থানেই রাখতে চায়, তাহলে বাইরে থেকে বিপরীত দিকে এফ বল প্রয়োগ করতে হবে। এফ বল প্রয়োগ করলেও নিজের অবস্থানে রাখা যাবে। এখন ওই সিস্টেমটিতে যদি কিছু পরিমাণ তাপ দেওয়া হয়, অল্প পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে গ্যাসটি প্রসার লাভ করবে, ওই এফ বলের বিরুদ্ধে কার্য করে প্রসার লাভ করবে। ধরো গ্যাসটি পিস্টনটিকে এর জন্য ডিএক্স দূরত্ব সরিয়ে দিল। তাহলে গ্যাসটি এই এফ বলের বিরুদ্ধে কার্য করে ডিএক্স সরণ ঘটিয়েছে। অতএব কৃতকার্য মানে বল ইন্টু সরণ এখান থেকে পেয়ে যাব। তাহলে লিখলাম, এখন গ্যাসের চাপ স্থির রেখে অল্প পরিমাণ তাপ দিলে যদি পিস্টনের ডিএক্স সরণ ঘটে, তবে গ্যাস কর্তৃক কৃতকার্য ডিডব্লিউ
ইকুয়াল টু বল ইন্টু সরণ, অর্থাৎ dw ইকুয়াল টু f ইন্টু ডিএক্স। এখন f এর ভ্যালু বের করা আছে দেখো পি আলফা, তাহলে আমরা বসাতে পারবো dw ইকুয়াল টু পি আলফা ডিএক্স और dw ইকুয়াল টু আলফা ইন্টু ডিএক্স, মানে দেখো আলফা ইন্টু ডিএক্স মানে হলো এই স্থানটির আয়তন, আলফা হচ্ছে প্রস্থচ্ছেদ আর সরণ হয়েছে এইখান থেকে এইখান পর্যন্ত ডিএক্স, তাহলে আলফা ইন্টু ডিএক্স মানে এই স্থানটির আয়তন, এই স্থানটির আয়তন অর্থ হলো আয়তনের বৃদ্ধি। ধরো প্রথমে গ্যাসটির আয়তন ছিল V1, পরে তাপ দেওয়ার পর গ্যাসটির আয়তন হলো V2, তাহলে আয়তনের বৃদ্ধি লিখতে পারবো V2 মাইনাস V1, অর্থাৎ আলফা ইন্টু ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো V2 মাইনাস V1, তাহলে P ইন্টু V2 মাইনাস V1। V1 হলো প্রাথমিক আয়তন আর V2 অন্তিম আয়তন। এখন V2 মাইনাস V1 একে যদি dV লিখি, আয়তনের পরিবর্তন যদি কম হয়, তাহলে সমীকরণটি পাচ্ছি দেখো dw ইকুয়াল টু P ইন্টু dV। এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে, dw ইকুয়াল টু P dV। চাপ স্থির থাকলে এই সমীকরণটি সঠিক, এই সমীকরণ অনুযায়ী কাজ করব। কিন্তু কোনো স্থানে যদি চাপ পরিবর্তনশীল হয় তাহলে আর সরাসরি এই সূত্রটি ব্যবহার হবে না, তখন মোট কার্য চাপ পরিবর্তনশীল হলে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন করে তখন কার্যের ভ্যালুটা বের করতে হবে, V1 ইন্টিগ্রেশন V1 টু V2 P dV। তাহলে খেয়াল রাখবে, চাপ স্থির থাকলে সরাসরি সমীকরণটা ব্যবহার হয়ে যাবে, কিন্তু চাপ পরিবর্তনশীল হলে তখন পিটা যদি আয়তনের অপেক্ষকে থাকে, আয়তনের হিসাবে পি এর মানটাকে বসাতে হবে, তারপর ইন্টিগ্রেশন করে আর কার্যের মানটা বের করতে হবে। দ্বিতীয় সূত্রটা খুব কাজে লাগে। এবার একটি গুরুত্বপূর্ণ কথায় আসব, গ্যাস কর্তৃক কৃতকার্যের ক্ষেত্রে চিহ্ন রীতি সাইন কনভেনশনটা কেমন। যদি কোনো ক্ষেত্রে গ্যাস প্রসার লাভ করে, আয়তনে বাড়ে, যদি আয়তন বৃদ্ধি হয় যদি, তখন অ্যাকচুয়ালি গ্যাস নিজেই আয়তনে বৃদ্ধি পায়, তার মানে গ্যাসে এক্ষেত্রে কার্যটা গ্যাস নিজেই করে, তাই কৃতকার্যকে পজিটিভ ধরব। আর যদি কোনো ক্ষেত্রে আয়তনের সংকোচন হয়, আয়তন হ্রাস পায়, তাহলে অ্যাকচুয়ালি ওই সিস্টেমের উপরে কার্য করে ওর আয়তনটা হ্রাস করা হলো, সিস্টেমের উপরে বাইরে থেকে কার্য করা হলো, তাই ওই কার্যটিকে তখন ঋণাত্মক ধরব, নেগেটিভ। এটি হলো প্রচলিত চিহ্নরীতি। তবে কোনো ক্ষেত্রে অন্য চিহ্নরীতিও আবার ব্যবহার করা হয়। চিহ্নরীতি দু রকমের রয়েছে, আমাদের এখানে এই রীতি অনুযায়ী কাজ হবে। তাহলে লেখাটা লিখে রাখবে এই মতো, 1 নম্বর 2 নম্বর দিয়ে রেখেছি। আয়তনের যদি প্রসারণ হয় তাহলে ধনাত্মক কার্য, আর আয়তনের সংকোচন যদি হয় তাহলে কার্যটাকে ঋণাত্মক ধরা হবে। এবারে যাব তাপগতীয় প্রক্রিয়াতে। ধরো কোনো সিস্টেম, এরকম পাত্রতে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, এর আয়তনের পরিবর্তন করা হচ্ছে বা চাপের পরিবর্তন করা হচ্ছে, কিংবা তাপ দিয়ে উষ্ণতার বৃদ্ধি বা তাপ বার করে নিয়ে উষ্ণতার হ্রাস করা হচ্ছে, যে কোনো চলরাশির পরিবর্তন করা হচ্ছে। একটা সংস্থাতে
এক বা একাধিক চলরাশির পরিবর্তন করা হচ্ছে। যদি করা হয় তাহলে ওই সংস্থাটা যে সাম্য অবস্থায় ছিল, অর্থাৎ মনে করো এখন এর চাপ ছিল P1 V1, আয়তন V1, তাপমাত্রা T1, এবার এরকম স্টেটে নিয়ে গেলাম, এমন একটা অবস্থাতে নিয়ে গেলাম যে ওখানে চাপ পাল্টে গেল P2, আয়তন পাল্টে গিয়ে হলো V2, টেম্পারেচার পাল্টে গিয়ে হলো T2, অর্থাৎ সাম্য অবস্থাটা চেঞ্জ হয়ে গেল। এক্ষেত্রে যদি এরকম যে কোনো পরিবর্তন করা হয়, কোনো চলরাশির যদি পরিবর্তন করা হয়, তাহলে বলা হবে যে ওই তাপগতীয় সংস্থাটি একটি তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাপগতীয় সংস্থাটি একটি তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আছে। এবারে তাহলে চাপের পরিবর্তন যদি হয় তাহলে তার একরকম নাম, না হলে আরেক রকম নাম, এরকম বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া বিভিন্ন নাম পাবো। আপাতত তাপগতীয় প্রক্রিয়ার ডেফিনেশন লিখতে হলে এরকম লিখব, কোনো সংস্থার এক বা একাধিক চলরাশি যদি পরিবর্তিত হয় তাহলে সংস্থাটির সাম্যাবস্থার পরিবর্তন ঘটে। এক্ষেত্রে ওই সংস্থায় তাপগতীয় প্রক্রিয়া চলছে বলা হয়। এখন আমরা বিভিন্ন কতকগুলি তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানব। প্রথমে আসি সম আয়তনিক প্রক্রিয়া। সম আয়তনিক প্রক্রিয়া এর নাম থেকেই বুঝতে পারছ যে এই প্রক্রিয়াতে আয়তনের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো একটি গ্যাস পাত্র তাপ দেওয়া হলো, তাপ দিলে তার চাপের পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। আয়তন এখানেও যা ছিল এখানেও আয়তন তাই থাকবে, কেননা এর সব দিকের দেয়ালগুলো দৃঢ় এবং কোনো দিকে প্রসার লাভের কোনো সম্ভাবনা নেই। তাহলে এরকম ক্ষেত্রে তাপগতীয় প্রক্রিয়াটির নাম দেওয়া হবে সম আয়তনিক প্রক্রিয়া। লেখচিত্রে যদি দেখাও তাহলে এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপকে প্রকাশ করলাম। দেখো এক্ষেত্রে চাপের পরিবর্তন হয়েছে, পিআই থেকে পিএফ, ইনিশিয়াল ভ্যালু থেকে একটা ফাইনাল ভ্যালুতে গেছে চাপ, কিন্তু আয়তনের মান একই আছে। তাহলে সমায়তনিক প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস লেখচিত্র আঁকতে বললে এরকম হবে, আর ডেফিনেশন হবে এরকম, যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার আয়তন সর্বদা অপরিবর্তিত থাকে তাকে সমায়তনিক প্রক্রিয়া বলে। এক্ষেত্রে খেয়াল রাখবে আয়তনের পরিবর্তন শূন্য, অর্থাৎ ডেল্টা ভি ইকুয়াল টু 0। এবার আসি সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। ছবিতে ওই গ্যাস পাত্রটা চোঙাকৃতি গ্যাস পাত্রের একটা সেকশন কেটে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি চোঙটা কিন্তু গোটাটাই থাকে। এখানে দেখো দুটো বস্তুকে চাপানো ছিল, এখানেতেও দুটো বস্তুকে চাপানো আছে, কেবল তাপ দেয়া হয়েছে, অর্থাৎ চাপের পরিবর্তন করা হয়নি, চাপটা ফিক্সড। এখানে যেমন আয়তনটা কনস্ট্যান্ট রাখা হয়েছিল, এখানে চাপটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, কিন্তু তাপ দিলে তাপমাত্রা বাড়বে, আয়তনের পরিবর্তন হবে। এখানে আয়তনটা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছ, আয়তনটা এখান থেকে বেড়ে এতটা হয়েছে। যেহেতু এই প্রক্রিয়ায় চাপ স্থির, তাই জন্য এর নাম হবে সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। সমচাপ প্রক্রিয়াতে এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপকে যদি প্রকাশ করো তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবে, কেননা সবসময়ের জন্য আয়তনটা যাই থাকুক, ভিআই থাকুক, আয়তনটা ভিএফ থাকুক, যাই থাকুক, আয়তনের পরিবর্তন যাই হোক, চাপের ভ্যালুটা সবসময় একই থাকবে, চাপটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে ডেফিনেশন হবে এরকম, যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার চাপ সর্বদা অপরিবর্তিত থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এক্ষেত্রেও চাপের পরিবর্তন ডেল্টা পি ইকুয়াল টু 0। এবার আসবো আবর্ত প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস।
চক্রীয় প্রক্রিয়াও বলে এটাকে। এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপ প্রকাশ করা হয়েছে। সংস্থাটি, ধরো কিছু পরিমাণ গ্যাস, সংস্থাটি প্রথমে 1 নম্বর অবস্থাতে ছিল, 1 স্টেটে ছিল। এখানে হয়তো এর টেম্পারেচার T1, প্রেশার P1, ভলিউম V1 ছিল। এবার ওই সংস্থাটিতে পরিবর্তন করা হলো, তাপগতীয় কোনো প্রক্রিয়া সম্পাদন করে 2 নম্বর অবস্থাতে যাওয়া হলো। এখানে টেম্পারেচার, প্রেশার, ভলিউম চেঞ্জ হতে পারে। তাহলে টেম্পারেচার, প্রেশার, ভলিউম ধরো T2, P2, V2 এরকম হলো। আবার তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন করে মনে করো ওকে 1 নম্বর অবস্থাতেই আনা হলো, অর্থাৎ প্রথমে যেমন ওর সাম্য অবস্থা ছিল সেই সাম্য অবস্থাতে আনা হলো। এখানে 2টি ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা বলা হয়েছে। কোনো ক্ষেত্রে 2-এর অধিক ধাপও থাকতে পারে, কিন্তু ওই সংস্থাটির প্রথমে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটাতেই ফিরিয়ে আনতে হবে। যদি এইভাবে কোনো প্রক্রিয়া সম্পাদন করা হয় তাহলে তাকে আবর্ত প্রক্রিয়া বলবো। অর্থাৎ তাপগতীয় কোনো সংস্থাকে পরপর কতকগুলো তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পরেও আবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা হলে ওই প্রক্রিয়াকে বলা হবে তাপগতীয় আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। তার ডেফিনেশনটা এর মতো লিখবে। এখন সাইক্লিক প্রসেসে যেহেতু পুরো প্রাথমিক সাম্য অবস্থাতেই পৌঁছে যায় সংস্থাটা, তার মানে ওর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডিউ ইকুয়াল টু 0। তাহলে লিখে রাখবো, এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিউ ইকুয়াল টু 0। এবার আসি সমজ্ন প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। এখানে একটি উদাহরণ নেওয়া হয়েছে। দেখো, মুক্ত কোনো পাত্রে জল রাখা আছে আর তাপ প্রয়োগ করা হচ্ছে। তাহলে ওই জলের তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো ধরো। তখন এবারে জলটা বাষ্পে পরিণত হবে, কিন্তু জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফিক্স থাকবে। এই অবস্থায় যতক্ষণ থাকবে, ওর তাপমাত্রা যতক্ষণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, বলবো যে ওর তাপমাত্রা একই আছে, মানে প্রক্রিয়াটা সমজ্ন। অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থার উষ্ণতা সর্বদাই অপরিবর্তিত থাকে তাকে সমজ্ন প্রক্রিয়া বলে। তাহলে এখানে উদাহরণটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের স্ফুটন একটি সমজ্ন প্রক্রিয়ার উদাহরণ। ডেফিনেশন লিখবে এরকম। এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি ইকুয়াল টু 0, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইকুয়াল টু 0। তাপমাত্রার পরিবর্তন না হলেই অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না, সেই হিসাবে বলা হলো। সমজ্ন প্রক্রিয়া মানে তাপমাত্রার পরিবর্তন হবে না, আবার তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইকুয়াল টু লিখব 0। এবার আসি অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে 2টি পাত্র দেখানো হয়েছে, একটি পাত্র, আর পাত্রটি এখানে একটি সেকশন কেটে ভেতরটা দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি পাত্রটি সম্পূর্ণ থাকবে। এই পাত্রটির দেওয়াল অন্তরক পদার্থ দিয়ে তৈরি হবে, ইনসুলেশন করা থাকবে। এবার ধরো এক্ষেত্রে যে সংস্থাটি রয়েছে, ধরো কিছু পরিমাণ গ্যাস, সেই গ্যাসটাকে প্রসারিত হতে দেওয়া হলো, গ্যাসের আয়তনটা বাড়ানো হলো, বাড়তে দেওয়া হলো। তাহলে বাড়তে দিলে কি হবে না, ওর নিজের শক্তি ব্যয় করে ও বাড়বে, ও কার্য করবে, শক্তি ব্যয় করে ওর আয়তন বৃদ্ধি করবে মানে কার্য করবে। তাহলে ওর নিজের শক্তি কমে যাবে, নিজের শক্তি কমে যাবে, তার মানে তাপমাত্রা কমে যাবে। কিন্তু ভেতর থেকে বাইরে, অর্থাৎ সংস্থা থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সংস্থাতে তাপের আদান প্রদান হতে পারবে না, কারণ
এর দেওয়াল চারদিকের দেওয়াল অন্তরক পদার্থ দিয়ে তৈরি করা আছে। অর্থাৎ বলতে পারি যে ভেতরে যতটুকু তাপ ছিল সেই তাপ শক্তিটিই থাকবে, বাইরে থেকে আসতেও পারবে না, ভেতর থেকে বাইরে যেতেও পারবে না। যতটুকু তাপ ভেতরে ছিল ততটুকুই থাকবে, অর্থাৎ তাপটা রুদ্ধ হয়ে থাকবে, আবদ্ধ হয়ে থাকবে। এই জন্য এই প্রক্রিয়াটির নাম রুদ্ধ তাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সংস্থা এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান চলে না তাকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে। আর এক্ষেত্রে তাপের পরিবর্তন ডিকিউ ইকুয়াল টু 0। তাহলে এখন এই পর্যন্তই।